আজকে আমরা দেখব জাভা অবজেক্ট ওরিয়েন্টেডের একটা ফিচার ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স বলতে আমরা বাংলায় বুঝি যে উত্তরাধিকার। এখানে উত্তরাধিকারের ব্যাপারটা হচ্ছে যে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ব্যবহার করতে পারবে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। তো অবশ্যই এখানে যেহেতু এটা ইনহেরিটেন্সের সম্পর্ক, সুতরাং অবশ্যই ন্যূনতম দুইটা ক্লাস থাকবে। তো একটা ক্লাস আর একটা ক্লাসের বৈশিষ্ট্য মানে কি, একটা ক্লাস আর একটা ক্লাসের ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবে, তারপরে মেথডকে ব্যবহার করতে পারবে, দ্বিতীয়বার ওই ক্লাসের ভিতরে ওইগুলো ডিক্লারেশন ছাড়াই সেগুলোকে ব্যবহার করতে পারবে। তো আমরা প্রথমে একটা সহজ এক্সাম্পল দেখে প্রথমে আগে ইনহেরিটেন্স ব্যাপারটা বোঝার চেষ্টা করি, এরপরে আমরা একটু ডিপ পর্যায়ে যাব যে ইনহেরিটেন্সের আরও কিছু নিয়মকানুন আছে সেগুলো দেখব। তো প্রথমে আমরা এই এক্সাম্পলে আসি। একটা ক্লাস ডিক্লারেশন করা হয়েছে, ক্লাসের নাম দেওয়া হয়েছে প্যারেন্ট এবং এই ক্লাসের নাম দেওয়া হয়েছে চাইল্ড। প্যারেন্ট এবং চাইল্ড ক্লাসের নামকরণগুলো করা হয়েছে এই কারণে যাতে সহজে আমরা বুঝতে পারি যে আসলে কে কার বৈশিষ্ট্যকে ব্যবহার করেছে। তাহলে এই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যকে ব্যবহার করবে, ঠিক আছে? তো কিভাবে ব্যবহার করবে? ক্লাসগুলো আমরা আলাদা আলাদাও ডিক্লেয়ার করতে পারতাম, বাট এখানে আমি একসাথে দেখাচ্ছি। তো এখানে আমরা বললাম যে ক্লাস প্যারেন্ট এবং ক্লাস চাইল্ড। প্যারেন্ট ক্লাসের ভিতরে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে পিআই আর একটা হচ্ছে পিজে। এরপরে প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে যে শো পিআই পিজে। দ্যাট মিনস এই মেথডটা এখানে জাস্ট শুধুমাত্র পিআই এবং পিজের মানটা প্রিন্ট দিবে। ক্লিয়ার? এবার আমরা আসি অন্য আর একটা ক্লাস, যে ক্লাসটা এই প্যারেন্ট ক্লাসের এই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করতে চায়, সেই ক্লাসটা কি করবে? ওই ক্লাসটাকে একটা কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করবে। কিওয়ার্ডটা হচ্ছে এক্সটেন্ড। তো যখন চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ডস করলো, এটার মানে হচ্ছে যে চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য বা ফিচারগুলিকে ব্যবহার করবে। এই সম্পর্কটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। এখন এখানে এসে আমরা চাইল্ড ক্লাসের আবার একটা নিজস্ব আরও ভেরিয়েবল থাকতে পারে, নিজস্ব আরও মেথড থাকতে পারে। এখানে চাইল্ড ক্লাসের দুইটা মেথড আছে, একটা হচ্ছে শো পিকে আর একটা হচ্ছে সাম। তো শো পিকের মধ্যে আমরা এখানে জাস্ট বললাম পিকে, প্রিন্ট দিলাম পিকে। তো পিকে যেহেতু চাইল্ডের ভেরিয়েবল, সে তো অবশ্যই এটাকে পাবে। সামের মধ্যে এসে আমরা বললাম পিআই প্লাস পিজে প্লাস পিকে। এখানে নর্মালি এই পিআই এবং পিজে পাওয়ার তার কোনো কথা ছিল না, কিন্তু এটা যেহেতু প্যারেন্টের একটা প্যারেন্টের দুটো ভেরিয়েবল, সুতরাং সেই প্যারেন্ট ক্লাসকে যখন সে এক্সটেন্ড করছে তখন তার ভেরিয়েবল দুটাকে সে ইউজ করতে পারছে। ইভেন সে এই মেথডটাকেও চাইলে কল করতে পারবে। এক্সটেন্ডস যে ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করতে চাই সেটাকে। এখন এখানে আমাদের আরেকটা ক্লাস তৈরি করা হয়েছে, আরেকটা ক্লাস। এই দুটা ক্লাসের ভিতরে তো রিলেশনশিপ আছে। এখন আমরা এই ক্লাসের মধ্যে গিয়ে প্রথমে প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, প্যারেন্ট পি ইজ ইকুয়াল টু নিউ প্যারেন্ট, চাইল্ড সি ইজ ইকুয়াল টু নিউ চাইল্ড। এখন পি ডট পিআই এটা তো আমরা পাবোই, কারণ পি এর ভিতরে পিআই তো আছেই। আমরা মান সেট করলাম 2। পি ডট পিজে মান সেট করলাম 2, কারণ প্যারেন্টের মধ্যে পিআই এবং পিজে আছেই। তাহলে পিআই এর মান সেট হলো 2 আর পিজে এর মান সেট হলো 2। এখন 7। এখন আমরা যদি এটাকে প্রিন্ট দিই যে কন্টেন্ট অফ দ্য প্যারেন্ট ক্লাস, একটা লাইন প্রিন্ট দিলাম, দিয়ে বললাম পি ডট শো পিআই পিজে। যে শো পিআই পিজে বললে এই যে এই মেথডটা কল হবে, তাহলে পিআই এর মান আর পিজে এর মানটা প্রিন্ট আসবে। আমরা প্রথমে এই পর্যন্ত আউটপুটটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে
এই মেন মেথডের মধ্যে ছিল কন্টেন্ট অফ প্যারেন্ট ক্লাস। তো পিআই অ্যান্ড পিজে হচ্ছে 2 এবং 7, যেটা আমরা সেট করলাম। এখন আমরা দেখব যে একটা নিউ লাইন প্রিন্ট দেওয়া হয়েছে। এরপরে আমি বললাম সি ডট পিআই, তাহলে সি কিন্তু চাইল্ডের ভিতরে কিন্তু পিআই ছিল না, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি সি ডট পিআই বললে কিভাবে পাচ্ছি, কারণ হচ্ছে যে চাইল্ড যেহেতু প্যারেন্টকে এক্সটেন্ড করছে, সুতরাং এই পিআই পিজে এবং শো পিজে সব মেথডই এর ভিতরে অবস্থান করছে, ঠিক আছে। আমি চাইলেই এদেরকে এখানে ব্যবহার করতে পারি, কল করতে পারি। তো সি ডট পিআই যে আমি বলতে পাচ্ছি, এটাই ইনহেরিটেন্সের কারণে বলতে পাচ্ছি, কারণ সি এর ভিতরে নর্মালি পিআই নাই, সি এর ভিতরে নর্মালি পিজে নাই, ঠিক আছে। তো এখন এরপরে আমি বলতেছি যে সি ডট শো পিআইপি, এর আগে আমি বলছিলাম পি ডট শো পিআইপি, যে এখন আমি বলতেছি সি ডট শো পিআইপি। যে তো এই যে শো পিআইপি যে এটা কিন্তু সি এর মধ্যেও নাই, তার মানে আমরা ওই সি এর অবজেক্ট দিয়ে এটা এর মেথডকে কল করতে পারছি, শো পিআইপি যে। তাহলে শো পিআইপি যে যখন হবে তখন সে পিআই এবং পিজের মানটাকে প্রিন্ট দিল। তারপরে আমরা বললাম শো পিকে তো এর মধ্যেই আছে, পিকের মানটা প্রিন্ট হবে। এবং তারপরে আমরা একটা লাইন প্রিন্ট দেওয়ার পরে বললাম সি ডট সাম, আলটিমেটলি পিআই পিজে এবং পিকে এই তিনটার সাম বা যোগফলটাও আমরা দেখতে পাবো। তাহলে চাইল্ড ক্লাস থেকে যখন সেট করলাম, কত সেট করছিলাম 18 27, তাহলে 18 27 প্রিন্ট হলো, পিকের মান প্রিন্ট হলো হচ্ছে 9, ঠিক আছে। এবং সাম অফ পিআই পিজে পিকে ইন চাইল্ডের মধ্যে এটা পিআই প্লাস পিজে প্লাস পিকে হচ্ছে 54। তারপরে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে একটা চাইল্ড ক্লাস, কিভাবে একটা প্যারেন্ট ক্লাসকে ইউজ করতে পারে। এখন এই ইনহেরিটেন্সের সম্পর্কের মধ্যে যেই ক্লাসটা প্যারেন্ট ক্লাস, এটার নাম প্যারেন্ট বলে না, এ যেহেতু প্যারেন্টের মতো আচরণ করছে সেজন্য এটার নাম যা খুশি তাই হতে পারত, ঠিক আছে। আমরা বোঝার জন্য এরকম নাম ব্যবহার করছি। তো যেই ক্লাসটা প্যারেন্ট হিসেবে ব্যবহার করা হয় সেই ক্লাসটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস, ঠিক আছে। আর যে ক্লাসটা চাইল্ড হিসেবে ব্যবহার করা হয় সেই ক্লাসটাকে বলা হয় চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। তার মানে এটা হচ্ছে সুপার ক্লাস, এটা ডিফল্ট নাম হচ্ছে, এটা হচ্ছে সুপার ক্লাস, আর এটা হচ্ছে এর সাব ক্লাস, সুপার এবং সাব, ঠিক আছে। যার নিচে আছে সাব ক্লাস, সুপার ক্লাস বা সাব ক্লাস। আর এমনি নর্মালি এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস, তার মানে প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস, চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস, ওকে। চাইল্ড ক্লাসটাকে আবার ইনহেরিটেড ক্লাসও বলা হয়, যেহেতু এটা ইনহেরিট করছে, ইনহেরিটেড ক্লাসও বলা হয়। তাহলে আমরা সিম্পলি বুঝলাম যে একটা ক্লাস চাইল্ড ক্লাস যখন আরেকটা ক্লাস প্যারেন্ট ক্লাস এর বৈশিষ্ট্যকে ব্যবহার করবে তখন সে সিম্পলি ওটাকে এক্সটেন্ডস করবে, এক্সটেন্ডস প্যারেন্ট, ঠিক আছে। এক্সটেন্ডস প্যারেন্ট যখন বলবে সে তখন প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল এবং মেথডগুলোকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে কিভাবে এই সম্পর্কটা তৈরি হলো বা এটা আসলেই যে ইউজ করতে পারলো সেটার আমরা নমুনা দেখলাম, যে সি ডট পিআই বলতে পারছি, সি ডট শো পিআই পিজে বলতে পারছি। এই সম্পর্কটাকে আমরা বলতেছি ইনহেরিটেন্স। এখন জাভার মধ্যে যে ইনহেরিটেন্স সম্পর্ক অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড যেমন সি প্লাস প্লাসের ইনহেরিটেন্সের সাথে জাভার ইনহেরিটেন্সের একটা মেজর ডিফারেন্স আছে। সেই মেজর ডিফারেন্সটা হচ্ছে যে জাভাতে একটা ক্লাস কেবলমাত্র একটা ক্লাসকেই এক্সটেন্ড করতে পারে, দ্যাট মিনস একটা চাইল্ডের একটাই মাত্র প্যারেন্ট থাকবে। যদি এটা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারতো তাহলে এখানে আমরা কমা দিয়ে, মনে করেন এ নামক কোনো একটা ক্লাস আছে, তাহলে আমরা এটা কমা দিয়ে এ লিখতে পারতাম, তার মানে সে প্যারেন্টকেও এক্সটেন্ড করলো আবার এ কেও এক্সটেন্ড করলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ আমরা জানি যে নর্মাল রুলস অনুসারে একটা চাইল্ডের একটাই প্যারেন্ট থাকে। ঠিক একই রিলেশনশিপটা ক্লাসের মধ্যেও নিয়ে আসা হয়েছে জাভার ক্লাসের মধ্যে, কিন্তু সি প্লাস প্লাসে আমরা দেখব যে একটা চাইল্ড ক্লাসের একাধিক প্যারেন্ট থাকতে পারে।
তো এই কারণে জাভার সাথে সি প্লাস প্লাসের পার্থক্যটা হলো যে জাভা শুধুমাত্র সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। তো সিঙ্গেল ইনহেরিটেন্স এবং মাল্টিপল ইনহেরিটেন্স কি কারণে এটা জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করছে, এটার একটা সঙ্গত কারণ আছে। কারণটা হচ্ছে আমরা জানি অ্যাম্বিগুয়াস একটা প্রবলেম আছে। সেটা কি, যে আমরা যখন এই যে মনে করেন যে প্যারেন্ট 1 একটা ক্লাস, প্যারেন্ট 2 আর একটা ক্লাস, চাইল্ড কি করলো, প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2 কে এক্সটেন্ড করলো। প্যারেন্ট 1 এর মধ্যেও শো পিআইপিজে আছে, প্যারেন্ট 2 এর মধ্যেও মনে করেন এরকম একটা মেথড আছে যার নাম শো পিআইপিজে। তো চাইল্ড যখন শো পিআইপিজে এই মেথডটাকে কল করবে, তখন সে কোন মেথডটাকে কার কাছে যাবে, প্যারেন্ট 1 এর কাছে যাবে না প্যারেন্ট 2 এর কাছে যাবে, এই একটা অ্যাম্বিগুয়াস প্রবলেম তৈরি হবে যদি আমরা ওইরকম নাম ব্যবহার করি। তখন নর্মালি যে আমাকে করতেই হবে বা দুইটার ভিতরে একই নাম থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু যদি ফলটা হচ্ছে এই জায়গায় যে যদি তাদের ভিতরে একই নামে অবজেক্ট থাকে তখন একটা অ্যাম্বিগুয়াস প্রবলেম তৈরি হবে। তো জাভা এই অ্যাম্বিগুয়াস প্রবলেমটা দূর করার জন্যই কেবলমাত্র সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু জাভা আবার মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে অন্য একটা ফিচারকে ব্যবহার করে, সেটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। অন্য একটা ফিচার ব্যবহার করে জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স থেকে মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করতে পারে, কিন্তু নর্মাল ওয়েতে জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, ঠিক আছে। এক প্যারেন্ট দিয়ে তো অনেকগুলো চাইল্ড হতে পারে। হ্যাঁ, এক প্যারেন্ট দিয়ে অনেকগুলো চাইল্ড হতে পারে, কিন্তু এক চাইল্ডের একটাই প্যারেন্ট, একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট হবে না, নর্মাল রুলস যেটা। একই প্যারেন্টের অনেক চাইল্ড থাকতে পারে, যেমন চাইল্ড 1 এক্সটেন্ড করতে পারে প্যারেন্টকে, চাইল্ড 2ও এক্সটেন্ড করতে পারে প্যারেন্টকে। রিলেশনশিপটা এরকম হতে পারে যে আমরা দেখেন যে একটা ক্লাসের ধরে মনে করেন এ একটা ক্লাস, এটা যদি প্যারেন্ট হয়, এর চাইল্ড থাকতে পারে বিসি, তার মানে প্যারেন্ট একটাই কিন্তু চাইল্ড অনেকগুলো থাকতে পারে। কিন্তু একটা ক্লাসের মাল্টিপল প্যারেন্ট থাকবে না, তো এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে। এ ক্লাসের আবার একজন থাকতে পারে, বললাম এম থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে এম হচ্ছে এর সাপেক্ষে প্যারেন্ট, ঠিক আছে, আর এ হচ্ছে বি এবং সি এর সাপেক্ষে প্যারেন্ট। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের আমরা বেসিক লজিকটা বুঝলাম। এখন আমরা দেখব যে ইনহেরিটেন্সের মধ্যে আরও কিছু রিলেশনশিপ আছে বা আরও কিছু ইনহেরিটেন্স ব্যবহার করতে গেলে আমাদেরকে আরও বেশ কিছু বিষয় জানতে হবে। যেমন প্রথমত আমরা আসি যে সুপার ক্লাস, এখানে আমরা একটা এমপ্লয়ি এবং ম্যানেজার এই দুইটার সাপেক্ষে দেখি। যেমন এমপ্লয়ি জেনারেলি আসলে কেন আমরা সুপার ক্লাস এবং সাব ক্লাস তৈরি করব, এটা হচ্ছে প্রশ্ন। যে একটা ক্লাসের মেথডকে তো আমি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করেই ব্যবহার করতে পারি, তাহলে কেন আমরা ইনহেরিটেন্সে যাব, তাই না? তো এটাই হলো যে একটা সুপার ক্লাস তৈরি করা হয় এই কারণে যে কিছু কমন বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো হয়তো আপনার প্রত্যেকেরই দরকার হবে। একটা সিচুয়েশন চিন্তা করেন, মনে করেন এমপ্লয়ি এবং ম্যানেজার। এখন যারা এমপ্লয়ি তাদের মধ্যেই কেউ না কেউ ম্যানেজার। তো এমপ্লয়ীদের একটা কমন বৈশিষ্ট্য থাকে, যেমন এমপ্লয়ের নাম থাকতে পারে, এমপ্লয়ের আইডি থাকতে পারে। তো এমপ্লয়ীদের যে কমন বৈশিষ্ট্যগুলো, দ্যাট মিনস যে বৈশিষ্ট্যগুলো সব এমপ্লয়ির আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এমপ্লয়ি ক্লাসের মধ্যে রাখলাম। এর সাথে অ্যাডিশনাল যে বৈশিষ্ট্যটা ম্যানেজারের আছে, সেই বৈশিষ্ট্যটা আমরা ম্যানেজারে দিলাম। তাহলে ম্যানেজার যখন এক্সটেন্ড করলো এমপ্লয়িকে, তখন সে এমপ্লয়ির যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সেগুলোও পেল, সাথে সাথে ম্যানেজার তার নিজের যে স্পেশালিটি আছে সেগুলোও পেল।
তার মানে এখন এই যারা যারা আসলে ম্যানেজার বা যারা কেউ হয়তো অ্যাকাউন্টেন্ট, তো যে অ্যাকাউন্টেন্ট সে তো অবশ্যই একজন এমপ্লয়ি। তার মানে কি ম্যানেজার হোক বা এমপ্লয়ি হোক প্রত্যেকেরই কিন্তু একটা কমন বৈশিষ্ট্য থাকবে। তখন এই কমন বৈশিষ্ট্যগুলোকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সুপার ক্লাসের মধ্যে, যাতে সাব ক্লাসগুলো যখন সুপার ক্লাসকে এক্সটেন্ড করবে তখন কমন বৈশিষ্ট্যটা সবার মধ্যে থাকে। আমাকে এগুলো বারবার ডিক্লেয়ার করতে হলো না, ঠিক আছে? এখন এমপ্লয় ক্লাসটা যদি একটা সুপার ক্লাস এরকম হয়ে থাকে, এই এমপ্লয়ি ক্লাসের এমপ্লয়ের একটা নেম আছে এবং এমপ্লয়ি আইডি আছে, আর ম্যানেজার একটা ক্লাস, এই ম্যানেজারের এক্সটেন্ড করলো এমপ্লয়িকে, সুতরাং ম্যানেজারেরও কি থাকবে, নেম থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, সাথে সাথে তার একটা ডিপার্টমেন্ট থাকবে। সে কোন ডিপার্টমেন্টের ম্যানেজার, জাস্ট আমরা একটা সিনারিও দিয়ে সহজে বোঝার চেষ্টা করছি। তাহলে ম্যানেজার এক্সটেন্ড করলো এমপ্লয়িকে। এখন আমরা আসি, যদি সুপার ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকতে পারে, একটা কনস্ট্রাক্টর, আমরা বলছিলাম যে কনস্ট্রাক্টর হলো ওই ক্লাসের নাম কোনো রিটার্ন টাইপ নাই, এরকম একটা মেথড হলে সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। আবার ওই কনস্ট্রাক্টর একই নামে যদি একাধিক কনস্ট্রাক্টর থাকে তাহলে সেটা শুধুমাত্র ওভাররাইড অবস্থায় থাকতে পারে। তার মানে এখানে ওভারলোডিং অবস্থায় থাকতে পারে, যে এমপ্লয়ি এবং এটা হচ্ছে এমপ্লয়ি। তো আমরা বলছিলাম যে ওভারলোডিংয়ের নিয়মটা হচ্ছে যে প্যারামিটারের কি কি পরিবর্তন থাকতে পারে, নাম্বার অফ প্যারামিটার্স, টাইপস অফ প্যারামিটার্স এবং সিকোয়েন্স অফ প্যারামিটার্স। এই তিনটার পরিবর্তন যখন থাকবে এই দুইটা কনস্ট্রাক্টরের মধ্যে, তখনই কেবলমাত্র আমরা এটাকে ওভারলোডিং অবস্থায় রাখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কনস্ট্রাক্টরকে ওভারলোডিং অবস্থায় রাখা হয়েছে এবং এখানে একটা মেথড আছে গেট ডিটেলস। এরপরে আমরা দেখব যে সাব ক্লাসের ভিতরে সাব ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে। এখন কনস্ট্রাক্টরের মূল কাজ কি? কনস্ট্রাক্টরের মূল কাজ হচ্ছে যে ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। এখন এইখানে এসে মনে করেন যে যদি এরকম হয়, সুপার ক্লাসের ভিতরে মনে করেন কোনো কনস্ট্রাক্টর, সুপার ক্লাসের ভিতরে মনে করেন কোনো কনস্ট্রাক্টর নাই, সুপার ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই, তখন সাব ক্লাসের ভিতরে, সাব ক্লাসের মধ্যে, সাব ক্লাসের যে মেন মেথড, এখানে এসে আমরা কি করলাম, ম্যানেজার ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। তো ম্যানেজার ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, ম্যানেজার ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে আবার তিনটা প্যারামিটার আছে, কারণ এখানে যেহেতু ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট মানে এখানে এই ম্যানেজারের ডিপার্টমেন্ট আছে, আর ম্যানেজারের একই সাথে আইডিও আছে, নেমও আছে, কারণ কি সে এক্সটেন্ড করছে এমপ্লয়িকে। এখন ম্যানেজার ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন ম্যানেজার ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে। তো ম্যানেজার ক্লাসের যখন কনস্ট্রাক্টর কল হবে, ম্যানেজার ক্লাস তার নিজের কনস্ট্রাক্টরকে কল করার আগে মনে রাখতে হবে যে যখন আমরা সাব ক্লাসের মধ্যে বা সাব ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করব, দ্যাট মিনস ম্যানেজার হচ্ছে আমাদের একটা সাব ক্লাস, আমরা সাব ক্লাসের অবজেক্ট তৈরি করছি। যখন সাব ক্লাসের কোনো একটা অবজেক্ট আমরা তৈরি করব, তখন সাব ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে। তো সাব ক্লাসের কনস্ট্রাক্টর কল হলে সাব ক্লাসের কনস্ট্রাক্টর কি করার চেষ্টা করবে, সাব ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন এখানে নিয়মটা হচ্ছে যে এই সাব ক্লাসের ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হওয়ার পূর্বে সুপার ক্লাসের ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হতে হবে, মাস্ট। আগে সুপার ক্লাসের ভেরিয়েবল যদি ইনিশিয়ালাইজ না হয় তাহলে সাব ক্লাসের ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা যাবে না, ঠিক আছে? যে প্যারেন্ট ক্লাসে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে আগে ইনিশিয়ালাইজ হতে হবে। এখন এইটা করার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে এই, যে যদি সাব ক্লাসে আমরা এরকম একটা কনস্ট্রাক্টর ব্যবহার করি, তাহলে সাব ক্লাসের মধ্যে থেকে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। সাব ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে বসে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হবে।
এখন নিয়মটা হলো যে যদি সুপার, ধরেন এখানে আমরা কি করলাম, এই অবস্থায় ডিপার্টমেন্টটা সেট হলো, ডিপার্টমেন্ট সুপার ক্লাসের কিন্তু কোনো কনস্ট্রাক্টর নাই। সুপার ক্লাসে যদি কনস্ট্রাক্টর না থাকে তাহলে সাব ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টর আছে এই কনস্ট্রাক্টর কি করবে, আমরা এখানে জাস্ট কি করছি, এই ডিপার্টমেন্ট নামক ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করছি, কিন্তু আইডি এবং নেম এগুলো কিন্তু ইনিশিয়ালাইজ করা হচ্ছে না। তাহলে সুপার ক্লাসের সাব ক্লাসের এই কনস্ট্রাক্টরটা কি করবে, ওই সুপার ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করবে অটোমেটিকভাবে। যখন এর ভিতরে কোনো কনস্ট্রাক্টর নাই তখন সে কি করবে, সাব ক্লাসের কনস্ট্রাক্টর দ্যাট মিনস ম্যানেজার, সে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে ডিফল্টভাবে কল করবে। ডিফল্টভাবে কল করলে এই মানগুলো ডিফল্ট দ্বারা ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এরপরে আমরা বলতেছি যে ম্যানেজার ডট প্রিন্ট, ম্যানেজার ডট প্রিন্ট এখানে এসে সে নেম এবং ডিপার্টমেন্টকে প্রিন্ট দিচ্ছে। তাহলে আমরা দেখি নেম এবং ডিপার্টমেন্ট কি প্রিন্ট হয়। আমরা দেখতে পাচ্ছি ম্যানেজারের নামটা হয়ে গেছে নাল, কিন্তু ডিপার্টমেন্ট আবার আইটি। ঠিক আছে, ডিপার্টমেন্ট আবার আইটি। ঠিক আছে, এই আউটপুটটা আমরা পরে আসছি। নেম হয়ে গেছে কি নাল। এখন নাল কেন হলো, আমরা বলছিলাম যে যেই ভেরিয়েবলটা ক্লাস টাইপ সেই ভেরিয়েবলগুলোর ডিফল্ট মান হচ্ছে নাল, আর প্রিমিটিভ টাইপের ডিফল্ট মান হচ্ছে তার 0। তো আমরা এখানে প্রিন্ট দিলাম নেমকে এবং ডিপার্টমেন্টকে। যেহেতু এখানে ডিপার্টমেন্টটা ইনিশিয়ালাইজ হয়েছে, নেমটাও ইনিশিয়ালাইজ হয়েছে, কিন্তু কিভাবে, এই কনস্ট্রাক্টর কি করছে, প্রথমে সে আগে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছে, করে সুপার ক্লাসের বাই ডিফল্ট ভাবে করছে এটা। তাহলে সুপার ক্লাসের যে ভেরিয়েবলগুলো আনইনিশিয়ালাইজ ছিল সেগুলোকে সে ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজ করে দিয়েছে, যার কারণে আমরা স্ট্রিং এর নেমের মানটা পাচ্ছি কি না। তাহলে আমরা দেখলাম যে সুপার ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর না থাকে তখন আমরা সাব ক্লাসের ভিতরে যে কনস্ট্রাক্টরটা ব্যবহার করছি, এখানে আমাদের সাব ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে সুপার ক্লাসের কোনো কনস্ট্রাক্টরকে কল করার দরকার নাই। অথবা যদি আমরা করতেও চাই তখন সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করার জন্য একটা স্পেশাল মেথড আছে যার নাম হচ্ছে সুপার। আমরা জাস্ট সুপার আসলে কল করবে হচ্ছে এই এমপ্লয়ি ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করবে। এটা না লিখলেও সে করবে। ঠিক আছে, কখন, যখন সুপার ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই তখন। তার মানে এখানে আমরা লিখতেও পারি আবার নাও লিখতে পারি। এবারে আমরা আসি যে এখন আমরা দেখব যদি সুপার ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকে, সুপার ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে এবং সেই কনস্ট্রাক্টরটা যদি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হয়। নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কোনটা, যার ভিতরে কোনো প্যারামিটার নাই। নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যদি থাকে তাহলেও আমাদেরকে আলাদাভাবে সুপার কল করার দরকার নাই। ঠিক আছে, এখন দেখেন এইখানে নেমটা কিন্তু কালাম দ্বারা সেট হয়ে যাচ্ছে। তাহলে এই কালাম কখন সেট হলো, এই কনস্ট্রাক্টরটা কল হতে হবে। তো কল যদি না হয় তাহলে সে এটাকে কালাম দ্বারা কিভাবে ইনিশিয়ালাইজ করলো। তার মানে বুঝতে হবে যে সাব ক্লাসের কনস্ট্রাক্টর ম্যানেজার সে বাই ডিফল্ট ভাবে আগে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করে, তা না হলে তো সে ইনিশিয়ালাইজ হওয়ার প্রশ্ন ছিল না। ঠিক আছে, কল করে তখন হয় ডিফল্টটা দিবে অথবা তার মধ্যে যদি কনস্ট্রাক্টর থাকে এখানে প্রথম এটা আমরা রাখছিলাম না, তাহলে এটা কি দ্বারা ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজ হয়েছে, কিন্তু এটা এখন আছে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আছে, তখন সে আসলে কাকে কল করবে, একে কল করবে। দ্যাট মিন্স এই নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরকে কল করবে, কারণ এখন তো আর জেভিএম প্রোভাইড করবে না, কারণ আমি তো নিজেই রেখে দিছি ক্লাসের মধ্যে। তো নিজেই যখন রেখে দিব তখন সে বাই ডিফল্ট ভাবে এর নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরকে কল করবে। কল করলে এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি এই কনস্ট্রাক্টর নয় একটা আর্গুমেন্ট যুক্ত কনস্ট্রাক্টর আছে,
তখন কম্পাইলার একটা ইরর ধরছে। ইররটা হলো এই যে এখন আমাকে এখানে এক্সপ্লিসিট ভাবে ম্যান্ডেটরি সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হবে, কারণ স্পেশালি বলতেই হবে। হ্যাঁ, কারণ সে শুধু ডিফল্ট কনস্ট্রাক্টরকে চেনে এবং নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরকে চেনে, কিন্তু আর্গুমেন্ট যুক্ত কোনো কনস্ট্রাক্টর থাকলে সে আর ওটা চিনবে না। তাহলে কি করতে হবে? সাব ক্লাসের মধ্যে বসে ওই সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে আমার অবশ্যই কল করতে হবে। এক্ষেত্রে আমার অবশ্যই কল করতে হবে এবং আর্গুমেন্ট এখানে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী, এখানে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আমাকে করতে হবে, হ্যাঁ করতে হবে। দ্যাট মিনস এখন আমাকে এটা ম্যান্ডেটরি ভাবে কল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এও থাকে অর্থাৎ নো আর্গুমেন্টও থাকে এবং আর্গুমেন্টও থাকে, তখন আমি চাইলে এটাকে নাও কল করতে পারি, কারণ না কল করলে তখন সে কাকে কল করবে? একে কল করবে, নো আর্গুমেন্টকে কল করবে না, তার আর পর নাই, একটাই, শুধু নো আর্গুমেন্টটাই পাচ্ছে, আর কাউকে পাচ্ছে না। তার মানে দেখেন এখন এও আছে কিন্তু কে কল হয় সেটাই আগে আমরা দেখি। তো অবশ্যই এটা কল হবে এবং এর মধ্যে কালাম সেট হবে, কালাম সেট হচ্ছে, দ্যাট মিনস এইটা কল হচ্ছে। যখন এটা নাই তখন আমাকে অবশ্যই এই সুপারকে কল করতে হবে, তাহলে সুপারকে অবশ্যই কল করতে হবে, নাহলে একটা কম্পাইলার এরর দিবে। এখন আমরা আসি যে যদি সুপার এই সাব ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমার সুপারকে কল করতে হয়, তাহলে সেই লাইনটা হতে হবে ওই কনস্ট্রাক্টরের অবশ্যই প্রথম লাইন। দ্যাট মিনস আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স, তারপরে লিখলাম সুপার, হবে না, কারণ সমস্ত কিছু করার আগে প্রথম কাজ হচ্ছে সুপার ক্লাসের আগে ইনিশিয়ালাইজ করা, এরপরে যাবতীয় কাজ। ইন্টিজার এক্স এখানে আমি ডিক্লেয়ার করতে পারবো না, এখানে আমি ইন্টিজার এক্স ডিক্লেয়ার করতে পারবো না, আমি এই লাইন এখানে এসে ইন্টিজার এক্স ডিক্লেয়ার করতে পারবো, যা খুশি তাই করতে পারবো ইন্টিজার এক্স, সমস্যা নাই। কিন্তু সুপার কল না হওয়া পর্যন্ত আর অন্য কেউ কাজ করতে পারবে না। তাহলে আমরা দেখে নিলাম যে সুপার কখন ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার নিয়মটা কি এবং কেন ব্যবহার করতে হবে। কারণ সুপার আলটিমেটলি ওই সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করবে এবং কনস্ট্রাক্টরের মূল কাজ হচ্ছে কি করা, ওই ভেরিয়েবল যেগুলো ফিল্ড ভেরিয়েবল আছে সেই ফিল্ড ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। তাহলে ব্যাপারটা বোঝা গেল আশা করি। এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব। তো তার আগে আমরা হচ্ছে এই দুইটা কনস্ট্রাক্টর থাকা অবস্থায় যখন আমরা সুপার দিয়ে কল করলাম তখন এটার আউটপুটটা দেখে নেই। তার আগে হচ্ছে যখন আমরা সুপার দিয়ে কল করলাম আইডি এবং নেম, তার আগে এই ম্যানেজারের মধ্যে আমরা মিস্টার এ এবং আইটি, এই মিস্টার এ রিসিভ করতে হচ্ছে এই নেমের, তো এই নেমটা কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে। তাহলে মিস্টার এ এই নামটাই কিন্তু এখন আমরা আউটপুট হিসাবে পাবো, সেটা আমরা দেখে নিচ্ছি যে মিস্টার এ এই নামটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি। দ্যাট মিনস এখন কিন্তু আর এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে না, এখন কিন্তু এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, এই মেথডটা কি চাইল্ড ক্লাসের মধ্যেও আছে? অবশ্যই আছে, যেহেতু সে এক্সটেন্ড করছে। চাইল্ড ক্লাস যখনই বলছি তখনই চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের যাবতীয় সব কিছু আছে, ঠিক আছে? এখন ম্যানেজার দ্যাট মিনস চাইল্ড ক্লাসের মধ্যে এই যে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা আছে গেট ডিটেলস, এখন আমরা এই গেট ডিটেলস মেথডটা ম্যানেজার ক্লাসের মধ্যেও আছে। আমরা যদি ম্যানেজার ক্লাসের মধ্যে বসে এই গেট ডিটেলস মেথডকে প্রিন্ট দেই তাহলে এইটা আসবে আউটপুটটা যে আইডি ইজ এমপ্লয়ি আইডি অ্যান্ড নেম ইজ নেম। তা আমরা এখানে এটাকে আপাতত বন্ধ রাখি। তাহলে ম্যানেজার ক্লাসের একটা ভেরিয়েবল, তার এক শুধু কনস্ট্রাক্টর, মেন মেথড, এখানে এসে আমরা এই যে এখন আমরা কি করলাম যে
এমপ্লয়ি ক্লাসের একটা এই যে ম্যানেজার, এটুকু আগে ভুলে যান। আমরা কি করব, ম্যানেজার ডট গেট ডিটেলস, ম্যানেজার ডট গেট ডিটেলস, এটা আমরা ম্যানেজার ডট গেট ডিটেলস, এই যে এটা ম্যানেজার ক্লাসের অবজেক্ট এমজিআর, আমরা এটুকুকেও বাদ দিয়ে দিচ্ছি। আমরা বললাম যে এমজিআর মানে ম্যানেজার ডট গেট ডিটেলস, যদিও এই ম্যানেজার ক্লাসের ভিতরে গেট ডিটেলস নাই, তথাপি এটা ইনহেরিটেন্সের কারণে এই মেথডটা এর মধ্যে আছে। তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট দেই, আউটপুট হিসেবে আমরা এই জিনিসটা পাবো যে আইডি ইজ 1 অ্যান্ড নেম ইজ মিস্টার এ। ঠিক আছে, নেম ইজ মিস্টার এ। তো এখন যে ব্যাপারটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, গতদিন আমরা দেখছিলাম সেটা হচ্ছে এই যে কনস্ট্রাক্টর একই ক্লাসের ভিতরে যদি কনস্ট্রাক্টর এরকম একই নামে আমরা কনস্ট্রাক্টর রাখি, তখন ওটাকে আমরা কি বলছি, কনস্ট্রাক্টরের ওভারলোডিং। আর যদি এটা মেথডের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মেথডের ওভারলোডিং। এখন আমরা একটা টার্মস দেখবো, এটাকে বলা হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং, আগেরটা ছিল ওভারলোডিং, এটা হচ্ছে ওভাররাইড, ওভাররাইড করা। তো ওভাররাইডের ব্যাপারটা কি? ওভাররাইডের ব্যাপারটা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসে যেই মেথডটা আছে সেই মেথড তো চাইল্ড ক্লাসে ডিফল্টভাবে আছে, কিন্তু আমি চাইল্ড ক্লাসে যদি ওই প্যারেন্ট ক্লাসের মেথডটাকে আবার হুবহু লিখি তাহলে সেটাকে বলা হচ্ছে ওভাররাইড। তাহলে চাইল্ড ক্লাসের মধ্যে যখন আমরা এই যে গেট ডিটেলস মেথডটা লিখব, তখন আমরা এখানে একটা অ্যানোটেশন দিতে পারি যে এটা আসলে ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড করা হলে সে আমাকে বলবে যে এটা ওভাররাইড মেথড ফ্রম এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি থেকে এটাকে ওভাররাইড করা হয়েছে। যখন আমরা এটাকে ওভাররাইড করব তখন এইখানে একটা মেসেজ দেখাবে যে ইজ ওভাররিডেন, অর্থাৎ এই মেথডটা ওভাররাইড করা হয়েছে। যদি এটা না থাকতো, এটা যদি না থাকতো তাহলে এ চলে যাচ্ছে, দ্যাট মিনস এটা ওভাররিডেন করা হয়নি। আর যদি এটা ওভাররিডেন করা হয়ে থাকে তাহলে এখানে দেখাবে এটা ওভাররাইড হয়েছে, আর এখানে দেখাবে যে এটা ওভাররিডেন মানে ওভাররিডেন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেথড তো আমার এর মধ্যে এমনি আছে, কেন আমি এটাকে ওভাররাইড করব? আমি তো ওকে কল করলেই এক রেজাল্টটা পাচ্ছি, কেন আমি একে আবার এর ভিতরে লিখব? উত্তরটা হলো এই, মনে করেন যে আপনার ফাদারের যে সম্পত্তিটা আছে, মনে করেন একটা জমি আছে, সেই জমির ভিতরে সেটা মনে করেন যে জমিতে চাষ হয়। এখন এটা অবশ্যই আপনার সম্পত্তি চাইল্ড হিসেবে। তো ফাদারের একটা জমি আছে, চাইল্ড সে কি করে, সেই জমিটা চাষ করছে। ফাদারও জমিটা চাষ করে, ফাদার জমি চাষ করে সেখান থেকে ফসল পায়, ফসল হচ্ছে এর বডি পার্ট। আর চাইল্ডও সেই জমিটা চাষ করতে পারে, যেহেতু চাইল্ড এক্সটেন্ড করে প্যারেন্টকে, সুতরাং চাইল্ড কি করতে পারে, ওই একই ফসল পায়। এখন চাইল্ডের মনে হলো যে আমি এখানে আর ফসল ফলাবো না, আমি এখন এখানে একটা বিল্ডিং দাঁড় করাবো। তখন সে এটাকে কি করবে, ওভাররাইড করবে। তার আগ পর্যন্ত এটার ওভাররাইড করার দরকার নাই, কারণ এটা ফাদারেরও আছে, চাইল্ডেরও আছে। এখন চাইল্ড যখন এটাকে ওভাররাইড করলো তখন প্যারেন্টের মধ্যে লেখা ছিল আইডি ইজ এমপ্লয়ি আইডি, নেম ইজ নেম, এটা লেখা ছিল। চাইল্ড বললো যে আমি এত সব কিছু বুঝি না, আমি শুধু এটা লিখবো, রিটার্ন সাব ডিটেলস, আমি এইটুকু কাজ করলেই আমার হবে। তাহলে এই যে গেট ডিটেলস, এখন আমরা এইখানে এসে ওই আগের যা সবই ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন গেট ডিটেলস মেথডটা প্রিন্ট দেই তাহলে আর প্যারেন্টের ওইটা প্রিন্ট হবে না, এখন চাইল্ডেরটা প্রিন্ট হবে। সাব ডিটেলস তারটা প্রায়োরিটি পাবে, কারণ সে এখন এটাকে চেঞ্জ করে ফেলছে। আগে ওইটাতে ফসল হতো, এখন এটাতে বিল্ডিং তৈরি হয়েছে, এটা প্রায়োরিটি পাবে বেশি। বোঝা গেছে? তাহলে জেনারেলি এই মেথডটা এর ভিতরে এমনিতেই আছে, আমি এটাকে কল করলে এই কাজটাই হবে, কিন্তু আমি চাচ্ছি না, আমি এটা দিয়ে ভিন্ন একটা কাজ করাবো, তখন সে এটাকে ওভাররাইড করবে। ঠিক আছে? মানে এখানে তো আমি এটা করতে পারতাম, রিটার্নের পরে যা লিখলাম সবটুকু ফেলে দিয়ে ওই ওভাররাইডে। তাহলে এই যে মেথডের নাম সাব ডিটেলস, এখানে এক ধরনের কাজ করছে, আবার একই মেথড সে এখানে আরেক ধরনের কাজ করছে, এটাও এক ধরনের পলিমরফিজম। এটাকে বলা হয় রান টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম,
ঠিক আছে, অর্থাৎ এই মেথডের বহু রূপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে যেমন ওভারলোডিং করলে যেমন একটা পলিমরফিজম হয়, ঠিক একইভাবে ওভার রাইট করলেও একটা পলিমরফিজম হয়। এই যে এটাকে বলা হয় ওভার রাইট। এই অ্যানোটেশনটা না দিলেও সমস্যা নাই, অ্যানোটেশন দিলে কম্পাইলার এটা সহজে বুঝতে পারবে যে এটাকে ওইখান থেকে ওভাররাইট করা হয়েছে। কম্পাইলার সহসাই এটাকে চিনতে পারবে যে এটা কোথা থেকে আসছে। এটা একটা জাস্ট অ্যানোটেশন, এটা না লিখলেও কোনো সমস্যা নেই, এটা না লিখলেও জাস্ট আমি মেথডটা লিখলেও ওভাররাইট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু অ্যানোটেশন দিলে আমি কম্পাইলারকে সহজে বোঝাই দিচ্ছি যে এটা কোথা থেকে ওভাররাইট হয়েছে। এই যে সে চিনতে পারতেছে এটা ওই এমপ্লয়ি ক্লাস থেকে ওভাররাইট হয়েছে। হ্যাঁ, এমনিতেও আসবে, কিন্তু তখন এখানে আসবে। এখন তাহলে বুঝবে কিভাবে যে কোনটা আসলে ওভাররাইট হলো, ওইটা না এইটা? ওই যে কম্পাইলার তো বুঝতে পারবে না, কারণ যেটা চাইল্ড ক্লাসে সেটাই ওভাররাইট, চাইল্ড ক্লাসে যেটা লেখা হলো সেটাই ওভাররাইট, প্যারেন্ট ক্লাসেরটা তো ওভাররাইট না। এখন আবার এরকম হলো যে চাইল্ডে লিখছি কিন্তু ওভাররাইট করলাম হচ্ছে আমি প্যারেন্টে লিখি। ওভাররাইট তো প্যারেন্টে সম্ভব না, প্যারেন্টে তো প্যারেন্টের মেথড থাকতেছে। ওইটারই আমি তো চাইল্ডের কোনো মেথডকে প্যারেন্টে ওভাররাইট করতে পারবো না, এটা সম্ভব না, এটা বিপরীতমুখী সম্ভব না। যদি চাইল্ডে কারণ প্যারেন্টের একটা বৈশিষ্ট্যকে চাইল্ডে সন্তান নিতে পারবে, উপর থেকে নিচে যাবে। এইটাকে আমি ওই প্যারেন্টে ওভাররাইট করতে পারবো না, সেটা সম্ভব না, ঠিক আছে। তাহলে সন্তানের বৈশিষ্ট্য প্যারেন্টের কাছে থাকেই, সন্তানের বৈশিষ্ট্য প্যারেন্টের কাছে থাকেই। সন্তান আবার প্যারেন্টের কোনো কিছুকে পরিবর্তন করতে পারে, প্যারেন্ট সন্তানের কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এই কনসেপ্টটা ছিল হচ্ছে ওভারলোডিং, আর এই কনসেপ্টটা হচ্ছে ওভার রাইডিং। এখন এই যে যখন ওভাররাইড আমরা করলাম, ওভাররাইডটা আমরা কেন করব এটা কিন্তু আমাকে স্পষ্ট হতে হবে যে যখন আমি এর বডি পার্টটা আসলে চেঞ্জ করা প্রয়োজন তখনই আমি আসলে ওভাররাইড করব। আইদার এটা যা আছে তাই, আমাকে এটার ওভাররাইড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এখন ওভাররাইড করার জন্য কিছু রুলস আছে, সেই রুলসটা জানতে গেলে আমাদেরকে আসলে এই অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে কিছুটা ধারণা এখন নিতে হবে। তো আমরা জানি যে পাবলিক হচ্ছে সবচেয়ে কম রেস্ট্রিক্টেড, প্রাইভেট যে হচ্ছে প্রাইভেট সবচেয়ে কম রেস্ট্রিক্টেড, পাবলিক হচ্ছে সবচেয়ে কম রেস্ট্রিক্টেড মানে কি, গণবাধা, পাবলিকের কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু প্রাইভেটের সবচেয়ে বেশি রেস্ট্রিকশন। তো আমরা জাভাতে বলছিলাম যে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড, আরেকটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে ধরেন আমি এই যে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, এই ইন্টিজারের আগে যদি কোনো কিছুই না লিখি, এই ইন্টিজারের আগে যদি আমরা পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড কোনো কিছুই না লিখি তাহলে এটাকে বলা হচ্ছে ডিফল্ট। যেমন এই ক্লাসের আগে আমরা কোনো কিছুই লিখি নাই তাহলে এটাকে বলা হয় ডিফল্ট, ঠিক আছে। আর যদি আমরা পাবলিক লিখি তাহলে তো এটা পাবলিক, যদি প্রাইভেট লিখি দ্যাট মিনস পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই তিনটার জন্য আলাদা কিওয়ার্ড আছে, বাট ডিফল্টের জন্য কিওয়ার্ড নাই। মানে ডিফল্ট মানে কোনো কিছু লিখলাম না, যেমন এই ক্লাসের আগে কোনো কিছু লিখলাম না, এটাই ডিফল্ট, ওকে। এখন এই অ্যাক্সেস মডিফায়ারটা আমাদের একটু শর্টে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে যখন আমরা এখানে এই ইয়াটা ব্যবহার করব, এখানে যে মেথডটা, এই মেথডের আগে পাবলিক নাই, তার মানে কি এই মেথডটা কি ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে এই মেথডটার অ্যাক্সেস লেভেলিটি হচ্ছে ডিফল্ট। এখন আমরা একটু জাস্ট দেখে আসবো, সেটা হচ্ছে এই যে প্রাইভেট হচ্ছে সবচেয়ে রেস্ট্রিক্টেড, ঠিক আছে। প্রাইভেট শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই ব্যবহার করা যায়। এটা যদি ডিফল্ট হয় তাহলে ওই ক্লাসে ব্যবহার করা যায় এবং ওই প্যাকেজের অন্য কোনো ক্লাসের মধ্যে ব্যবহার করা যাবে। এই জন্য ডিফল্টকে বলা হয় প্যাকেজ লেভেল অ্যাক্সেসিবিলিটি। ডিফল্টের আরেকটা নাম হচ্ছে প্যাকেজ লেভেল অ্যাক্সেসিবিলিটি। এটা যদি প্রোটেক্টেড হয় তাহলে সেম ক্লাস তো হবেই, সেম প্যাকেজ তো হবেই, এবং সাব ক্লাস, এই যে সাব ক্লাসটা কেন, সাব ক্লাসটা কি এখন আমরা জানি, তাহলে সাব ক্লাসের মধ্যে ব্যবহার করা যাবে। আর পাবলিকের কোনো রেস্ট্রিকশন নাই, তাকে সব জায়গা থেকেই ব্যবহার করা যায়। দ্যাট মিনস সেম ক্লাস, সেম প্যাকেজ,
সাব প্যাকেজ এবং ইউনিভার্স যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যায়। তাহলে এখানে কেন আমরা এই আলোচনাটা আনলাম? এই কারণে আনলাম যে যখন আমরা এই মেথডটাকে এই ক্লাসের মধ্যে ওভাররাইট করব, এই ওভাররাইট করার জন্য এই অ্যাক্সেসিবিলিটির একটা রুলস আছে। রুলসটা হলো যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে যেই মেথডটাকে আমরা ওভাররাইট করছি সেই মেথডটা ওভাররাইট করার সময় যদি এমন কোনো অ্যাক্সেসিবিলিটি আমি দেই যেটা এখানে এটার অ্যাক্সেসিবিলিটি কি ডিফল্ট, তাহলে আমাকে দেখতে হবে যে ডিফল্টের চেয়ে রেস্ট্রিক্টেড অ্যাক্সেসিবিলিটি কে প্রাইভেট। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যদি এটাকে প্রাইভেট করি এটা সম্ভব না। দ্যাট মিন্স যে রেস্ট্রিকশনের মধ্যে আছে তার চেয়ে বেশি রেস্ট্রিকশন একে দেওয়া সম্ভব না। কিন্তু আমি যদি এটাকে পাবলিক বলি তাহলে সম্ভব, এটা সম্ভব। কারণ কি, যে দেখেন মূল মেথডটা ছিল হচ্ছে ডিফল্টের চেয়ে বেশি রেস্ট্রিক্টেড কে প্রাইভেট। যখন আমরা ওভাররাইট করব তখন বেশি রেস্ট্রিক্টেড দিতে পারবো না, কিন্তু তার চেয়ে কম রেস্ট্রিক্টেড গুলো ব্যবহার করতে পারবো। আবার এখানে আগে কি ছিল, এটা ডিফল্ট ছিল, দ্যাট মিন্স এখানে কোনো এটা ডিফল্ট, এটাও ডিফল্ট থাকতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা শুধুমাত্র ইনহেরিটেন্সের ক্ষেত্রে ডিফল্টের ব্যাপারটা। অর্থাৎ এরকম ওভাররাইড আমরা আরও একটা জায়গায় দেখব, তার জন্য কিন্তু এই রুলস না। শুধুমাত্র ইনহেরিটেন্সের ক্ষেত্রে এই মেথডটা যদি ডিফল্ট থাকে তাহলে ওভাররাইড করার সময় আমরা ডিফল্ট রাখতে পারবো। অর্থাৎ যে অ্যাক্সেসিবিলিটিতে আছে সেই অ্যাক্সেসিবিলিটিতে তো সে থাকতে পারবেই, তার সাথে সাথে এর চেয়ে লেস রেস্ট্রিক্টেড যেগুলো দ্যাট মিন্স প্রোটেক্টেড এবং পাবলিক সেগুলো সে করতে পারবে, কিন্তু এর চেয়ে মোর রেস্ট্রিক্টেড যেগুলো সেগুলো সে করতে পারবে না। ঠিক আছে, তা এই হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে ডিফল্টের রুল। মানে ডিফল্ট হলে, অর্থাৎ ইনহেরিটেন্সের ক্ষেত্রে এ যদি ডিফল্ট হয় তাহলে আমরা একে ডিফল্ট রাখতে পারবো। আমরা আরেকটা জিনিস দেখব, আরেকটা কনসেপ্ট পরবর্তীতে দেখব যে এখানে ডিফল্ট আছে কিন্তু আমি এখানে ডিফল্টও রাখতে পারবো না, তার চেয়ে কম রেস্ট্রিক্টেড রাখতে হবে, তার চেয়ে কম রেস্ট্রিক্টেড এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ ডিফল্টকে ডিফল্ট রাখতে পারবো না সরাসরি, কিন্তু এখানে আমরা ডিফল্টকে ডিফল্ট রাখতে পাচ্ছি অ্যাটলিস্ট ইনহেরিটেন্সের ক্ষেত্রে। শুধুমাত্র ইনহেরিটেন্সের ডিফল্টের ক্ষেত্রে এই রুলসটা, আর বাকি সবার জন্য ওই লেস রেস্ট্রিক্টেড থাকতে হবে। ওকে, তো এই ছিল আমাদের আলোচ্য বিষয়।